এটা নন পলিটিক্যাল, কেমন নন পলিটিক্যাল। বিভিন্ন পলিটিক্যাল পার্টি যে ত্রিপুরাতে এই যে ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এটা সেন্সিটিভ ট্রাইবেলের মুখরোচক দাবি। এই দাবিকে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যে রাজনীতি করছে, মানে সরলমতি উপজাতিদের বিভিন্নভাবে বিভ্রান্ত, বিভিন্নভাবে লোভ দেখানোর মতো এই যে হচ্ছে, এটা সম্পর্কেই আমাদের দাবি, আমাদের বলার যে ধরুন ত্রিপুরাল্যান্ড দাবি কেউ করতেই পারে। ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল 3 এবং আর্টিকেল 4 ওখানে বলা আছে যে কোনো নতুন রাজ্য পার্লামেন্ট ইচ্ছা করলে করতে পারে আইন করে, সংশ্লিষ্ট যে রাজ্যগুলির বাউন্ডারি টাচ করে ওদের পারমিশন বা অ্যাপ্রুভেল নিয়ে, বা অনেক রাজ্যকে এক জায়গাতে মিলিয়ে দিতে পারে। কোনো একটা পার্ট অফ দি স্টেট এটা আর একটা স্টেটের সঙ্গে গিয়ে রাজ্য করতে পারে। দ্যাট ইজ কনস্টিটিউশনালি পারমিসিবল দাবিটা। এটা কতটুকু যুক্তিযুক্ত ত্রিপুরার ক্ষেত্রে সেটা আলাদা কথা, কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের একটা রাজার আমল থেকে এখন পর্যন্ত গণতান্ত্রিক যে এই ব্যবস্থায় আমরা আছি, এটা অনেক ইতিহাস আছে। আমাদের 1970 সালে 1931 সালে প্রথম আমাদের ত্রিপুরা রাজ্যে রাজার আমলে যে সেন্সাস হয়, সেখানে 70.09% ট্রাইবেল ছিল। তারপরে 1941 সালে 62 ছিল। এরপরে 1945-46 সালে অবিভক্ত ভারতে, মানে পাশে আর কি, ত্রিপুরা তো একটা স্বাধীন একটা প্রিন্সলি স্টেট ছিল। যদিও আপনাদের এখানে সাংবাদিকরা আছেন, আপনারা জানেন যে অনেকের মধ্যে এরকম ধারণা আছে যে আমাদের ত্রিপুরা রাজ্যের পাশে যে চাকলা রুসুনাবাদ বলে যেটা আছে, কুমিল্লা, নোয়াখালী, সিলেটি অঞ্চলটা নিয়ে, এটা কোনো একটা সময়ে রাজারা একবারে মেঘনা পর্যন্ত তারা এই লড়াই করে নিয়েছে, ঠিক আছে, কিন্তু পরবর্তী সময়ে নবাবদের বা এই মুঘলদের এই আক্রমণে ওটা তাদের হাতছাড়া হয় এবং এরপরে আর আসে নাই। এরপরে ওদের থেকে ব্রিটিশরা নিয়ে যায় এই যে অঞ্চলটা। এই অঞ্চলটা যদিও ওইটা গেছে, কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের রাজা এটা একটা জমিনদারি, একটা রাজা ওইটা জমিনদার ছিল, মানে এটা মানে এজ এ চাষাবাদ করানোর সমস্ত দায় দায়িত্ব পায়, খাজনা দিতেন এই নবাবদের এবং ব্রিটিশদের। তো এই কারণে হয়তোবা ওই সময় যে 45-46 সালে যে দাঙ্গাটা লাগে হিন্দু মুসলমানের ব্যাপারটা আপনারা জানেন, ওই সময় থেকে কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে ব্যাপকভাবে আমাদের তৎকালীন মানে ইয়েতে অবিভক্ত ভারতের মানে এখন যেটা বাংলাদেশ, ওখানের মানুষটা এখানে আসে। এইভাবে কিন্তু আপনার আমরা দেখেছি ইতিহাসে 1949 সালে যখন আমাদের ত্রিপুরার প্রিন্সলি স্টেট মার্জার এগ্রিমেন্টের মাধ্যমে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়, তখনই কিন্তু মোটামুটি ট্রাইবেল নন ট্রাইবেল প্রায় 50-50 হয়ে গেছে। এবং 1951 সালে যখন ভারতবর্ষের একটা সেন্সাস হয়, তখন আমরা দেখেছি 48% ট্রাইবেল হয়ে গেছে, অনেক কমে গেছে। তারপরে 51 থেকে 61-এ এরপরে হয়ে অনেক, আমি এখানে আমাদের তথ্য বলছি, এটা আমি এই কারণে বলছি, এটা দরকার আছে। 61-এ 31.55 হয়ে গেছে ট্রাইবেলরা, 71-এ 28.95, 81-এ 28.44, 91-এ 30.95 এরকম, এবং 2001-এ 31 এবং 2011-তে 31.78। এরপরে তো সেন্সাস হয় নাই, কোভিড হয়ে 21 সালে হওয়ার কথা ছিল, সেন্সাস হয় নাই। তো আমরা দেখছি ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা ট্রাইবেল নন ট্রাইবেলের একটা মানে একটা অনেক বছর ধরে বিভিন্ন ঐতিহাসিক কারণে আমরা অনেক আছি। এই যে এখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা ট্রাইবেল নন ট্রাইবেলরা যে এখানে একসঙ্গে কোএক্সিস্টেন্স করছি, এখন এই যারা এখানে নন ট্রাইবেলরা এখানে আছেন, দে আর নাও বিকাম দি সিটিজেন অফ ইন্ডিয়া।
ভারতবর্ষের আইন, আমাদের যে ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত যে আইন আছে, এবং লাস্টলি যেটা সিএএ হয়েছে, এটা অ্যামেন্ডমেন্ট অফ সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে। আগে তো 71 পর্যন্ত যারা এসছেন তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার আমাদের ভারতবর্ষের আইন আছে। আমাদের ত্রিপুরা রাজ্য তো ভারতবর্ষের আইনের বাইরে না, এবং যারা 71 পর্যন্ত আছে, 71 পর্যন্ত আছে তারা ছিল। এখন ভারতবর্ষের সিএ আইন হয়ে আমাদের এখন তো, এবং পরবর্তী সময়ে নোটিফিকেশন হোম মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছে, এখন 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত যারা আসবে, ওখানে বিভিন্নভাবে হিন্দু, বিশেষ করে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, পাশের আফগানিস্তান, এখান থেকে যারা আসবে বিভিন্ন কারণে, ওরা এখানে তাদেরকে ইলিগাল মাইগ্রেন্টস বলা হবে না, বলা যাবে না, এটা হলো আইন করেছে। এবং তারা এখানে সিটিজেনশিপ চাইলে পরে তারা সিটিজেনশিপ হতে পারে। সো এখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে যেটা এখন একটা অংশ আছে, যে ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা বিভিন্ন কারণে এসছে, যেন তাদেরকে সব তাড়িয়ে দিতে পারলে হয়ে যায়, এই যে ব্যাপারটা, মুখরোচক ব্যাপারটা। আপনি ট্রাইবেলদের জিজ্ঞাসা করবেন, যে ট্রাইবেলরা অনেকে বলে আমরা এই যে আজকে এই অবস্থায় আছি, বা আমরা এই যে মাইনরিটি হয়ে গেছি, বিভিন্ন রকম হয়ে গেছি, এটার এটাকে অন্যভাবে অনেকটা কমিউনাল দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন ব্যাখ্যা করা হচ্ছে। এই কারণে ত্রিপুরা রাজ্যের মধ্যে সেন্সিটিভ পজিশনে আছে। এখন এখন আমাদের সংবিধান প্রণেতারা যারা, আমাদের ভারতবর্ষের সংবিধানে যেটা আছে, এটা তো ভারতবর্ষের সংবিধান যেটা 50 সালে চালু হয়েছে, ত্রিপুরাতেও চালু হয়েছে। এবং ট্রাইবেলের জন্য কতগুলি তাদের চাকরি বাকরি পাওয়া, বিধানসভা লোকসভাতে রিজার্ভেশন, তারপরে বিভিন্ন চাকরি বাকরিতে রিজার্ভেশন, তাদের জন্য আলাদা বাজেট টাজেট, এগুলি সব ভারতবর্ষের সংবিধান মোতাবেকই চলছে। তো এরপরেও ত্রিপুরা রাজ্যের ট্রাইবেলরা গ্রামে গঞ্জে যারা আছে, তাদের অবস্থা খুব ভালো নেই, তাদের খুব থাকতেই পারে, এবং হু আর রেসপন্সিবল ফর দ্যাট। এবং এই যে অবস্থা, এটাকে কেন্দ্র করে এটার সমাধানের একটা মাত্র কারণ হচ্ছে আমরা স্বাধীন ত্রিপুরাল্যান্ড বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এগুলো আমাদের পাওয়ার ইস্যু এইভাবে তোলা হচ্ছে। এখন আমি এজ এ ট্রাইবেল আমি বলতে পারি, যদি আমি বলি যে ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড যদি সবাই আইনগতভাবে মানে, কারণ মনে রাখতে হবে এখানে কিন্তু আমাদের যারা সরলমতি ট্রাইবেলরা, আমি একটা ইয়েতে বলেছিলাম যে ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি এই যে আর্টিকেল 3 অ্যাপ্লাই করতে হয়, যে ত্রিপুরাটাকে বাদ করে যদি রাজ্য করতে হয়, এটা করতে হলেও কিন্তু আমাদের সবাইয়ের এখানে ট্রাইবেল নন ট্রাইবেল তাদের যে প্রতিনিধি বিধানসভাতে যদি 2/3 মেজরিটি না পায়, এটা কোনো মতেই প্রেসিডেন্ট, এটা আর্টিকেল 3-তে বলতে হবে, আর্টিকেল 3-তে আছে যে প্রেসিডেন্টের অ্যাপ্রুভেল ছাড়া এইরকম নতুন রাজ্য বা এটাকে বিভাজন করার ব্যাপারটা কোনো মতেই পার্লামেন্টে আইনের জন্য যেতে পারবে না, প্রেসিডেন্টের পারমিশন ছাড়া। আর প্রেসিডেন্ট কোনো সময়ে এরকম নতুন রাজ্য করার জন্য বিল দেওয়ার জন্য পারমিশন দেবে না, যদি না ওই সংশ্লিষ্ট রাজ্যের যেখানে এফেক্টেড হবে, ওখানে যদি এমএলএদের মধ্যে 2/3 মেজরিটি তারা যদি রেজুলেশন নিয়ে পাস করে। হ্যাঁ, আমরা এখন দেখছি যে যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা হয়েছে, ওখানে তাদের সমস্ত রাজ্যের বিধানসভা এটাকে অ্যাপ্রুভাল দিয়েছে 2/3 মেজরিটি, তারপরে এটা হয়েছে। এখন যদি ত্রিপুরা রাজ্যের মানুষ, যদি ট্রাইবেল বাঙালি সবাই মিলে যদি মনে করে যে ত্রিপুরার একটা গ্রেটার ত্রিপুরান বা একটা আলাদা এডিসিকে কেন্দ্র করে বা অন্য জায়গাকে কেন্দ্র করে যদি হয়, ভালো হয়, যদি সবাই মনে করে, আইনগতভাবে বাধা নেই, আমাদের অসমর্থন করার কোনো ব্যাপার নেই। কিন্তু কথা হচ্ছে, যদি এটাকে শুধু ট্রাইবেল বলে করতে চায়, আমার মতে যে যারাই দাবি করছে মানে ত্রিপুরাল্যান্ডের, এই ত্রিপুরাল্যান্ড দাবি কোনো মতেই এটাকে সার্থক করা যাবে না। এটা যতই যে কোনো দলের সঙ্গে মিলে ইলেকশনে জিতুক, কারণ হ্যাঁ, যদি বিজেপি চায় বা ন্যাশনাল পার্টি যায়, এখন যদি দিল্লিতে বিজেপি আছে, যদি বিজেপি পার্টি যদি চায় যে না, আমাদের মধ্যে বাঙালি যারা এমএলএ আছে বিধানসভাতে, এখন 1/3 হচ্ছে ট্রাইবেল, এখন যে কোনো পার্টির হোক, এরা যদি সবাই মিলেও ত্রিপুরাল্যান্ডের পক্ষে ভোট দেয়, বিধানসভা পাস হবে না। বিধানসভাতে পাস হতে গেলে মিনিমাম অর্ধেক এবং 2/3 প্রেজেন্ট এন্ড ভোটিং। Assembly of Retired Tribal Intellectuals and Scholars of Tripura, in short, RTIST, Agartala, Tripura.
পক্ষ থেকে আমরা আসন্ন এডিসি নির্বাচন উপলক্ষে আমাদের বক্তব্য রাখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করেছি। আমাদের আহ্বানে আগত সকল সম্মানীয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার পত্রকারদের স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের সংগঠন অরাজনৈতিক এবং ধর্মীয় নিরপেক্ষ। অ্যাসেম্বলি অফ রিটায়ার্ড ট্রাইবাল ইন্টেলেকচুয়ালস অ্যান্ড স্কলার্স অফ ত্রিপুরা, ইট ইস আর্টিস্টের পক্ষ থেকে আমাদের এই সংগঠন গত 13ই ডিসেম্বর 2025 সালে ত্রিপুরার অবসরপ্রাপ্ত উপজাতি অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারপতি, কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক সহ সমস্ত বুদ্ধিজীবী ও লেখকদের নিয়ে গঠিত হয়েছে একটি সম্মেলনের মাধ্যমে। এই সংগঠন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা নির্দিষ্ট ধর্মীয় ধারার তল্পিবাহক বা অনুসারী নহে, তবে ত্রিপুরার উপজাতি সমাজ সহ সামগ্রিক সমাজ ও রাজ্যের মঙ্গলার্থে কাজ করার অঙ্গীকারবদ্ধ এবং প্রয়োজনে তাদের চিন্তা ভাবনা ব্যক্ত করবে, যাতে সবাইয়ের জন্য ইতিবাচক ফল দিতে পারে, গণতান্ত্রিক পরিবেশ মজবুত হয় এবং ত্রিপুরার চিরাচরিত সমস্ত সম্প্রদায় ও ধর্মীয় লোকদের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকে। দ্বিতীয়ত, ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন আগামী 12ই এপ্রিল 2026 তারিখে হতে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। একটা দলের সঙ্গে আরেকটা দলের অবাঞ্ছিত সংঘর্ষ হতে দেখা যাচ্ছে। অনেক সময় হুমকি ইত্যাদিও দিতে দেখা যাচ্ছে। দলবদলকে কেন্দ্র করে হুমকি, বাড়িঘর ঘেরাও হচ্ছে। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে সংশ্লিষ্ট দল বা ব্যক্তিদের সংযত থেকে প্রত্যেক মানুষের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ সৃষ্টি করার জন্য আবেদন রাখছি। সঙ্গে সঙ্গে ভোটের ফল প্রকাশের পর বিজয়ীদের সংযত হয়ে বিজয়োল্লাস করার জন্য আবেদন রাখছি। মনে রাখতে হবে, একজনের আনন্দের কারণ যেন আরেকজনের নিরানন্দের কারণ না হয়। আমাদের তৃতীয় বক্তব্য, ত্রিপুরায় টিটিএডিসি সৃষ্টি হয় প্রথমে 7ম তফসিল মোতাবেক 1979 সালে বিধানসভায় আইন পাস হওয়ার মধ্য দিয়ে। পরবর্তীতে লোকসভায় সংবিধান সংশোধনের মাধ্যমে চালু হয় 1984 সালের 6th তফসিল মোতাবেক। এই টিটিএডিসির সৃষ্টির লগ্ন থেকেই মুষ্টিমেয় রাজনৈতিক দল টিটিএডিসি সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেয়। তবে আনন্দের কথা যে সব দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আসরে হাজির আছে। এই সংগঠন মনে করে বর্তমান 6th তফসিল আইন উপজাতিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, জমি, শিক্ষা, সংস্কৃতি রক্ষা এবং উন্নয়নের জন্য পর্যাপ্ত নহে। একে সংবিধান সংশোধনের মাধ্যমে আরো ক্ষমতা দিতে হবে। বর্তমানে 125তম সংবিধান সংশোধনের বিল কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে গৃহবন্দী হয়ে আছে। আমাদের দাবি, এই 125তম সংবিধান সংশোধন বিল অবিলম্বে পাস করতে হবে। যে দল এই বিল পাস না হওয়ার জন্য দায়ী, তাদের চিহ্নিত করতে হবে। এই 125তম বিল পাস হওয়ার পর আরো শক্ত আইন আনতে হবে সংবিধান সংশোধনের মাধ্যমে, যাতে টিটিএডিসি একটি উচ্চতর লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফাইন্যান্সিয়াল পাওয়ার পায়, যা দিয়ে উপজাতিদের আশা আকাঙ্ক্ষার ভরসা হয়ে উঠতে পারে। চতুর্থত, ত্রিপুরার বর্তমান টিটিএডিসি উপজাতি মানুষের আশা আকাঙ্ক্ষার ভরসা হতে পারছে না। তাই অনেকে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড ইত্যাদি দাবি করছে। উপজাতিদের সত্য অধিকার না পাওয়া, বঞ্চনা ইত্যাদি হলো এই দাবি উত্থাপনের কেন্দ্রবিন্দু। আমরা বলবো, সংবিধানে উপজাতিদের জন্য লিখিত অধিকার সঠিক প্রয়োগ না হওয়ার কারণেই উপজাতিরা অনেক বঞ্চনার শিকার হচ্ছেন। চাকরি সহ অনেক অধিকার তাদের প্রাপ্তির বাইরে চলে যাচ্ছে। আমাদের দাবি, কেন্দ্র সরকার, রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা যেন সঠিক সংবিধান প্রয়োগ করে উপজাতিদের আর্থিক সামাজিক অবস্থার উন্নয়ন করেন এবং এদের মনে থাকা বঞ্চনার খুব চলে যায়।
পঞ্চমত, আইপিএফের দল ত্রিপুরাল্যান্ড দাবি করে উপজাতি সমাজে একসময় ভীষণ প্রিয় হয়ে উঠেছিল। ভারতীয় জনতা পার্টি দলের সঙ্গে আঘাত করে 5 বছর সরকার পরিচালনা করে, কিন্তু ত্রিপুরাল্যান্ড হলো না। মানুষ তাদের ছেড়ে দেয়। মানুষ গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবিদার ত্রিপুরা মাথাকে আঁকড়ে ধরে। আমাদের বক্তব্য হলো, আইপিএফটি যখন ভারতীয় জনতা পার্টি দলের সঙ্গে আঘাত করে, তখন বিজেপি কি ভারতীয় জনতা পার্টি কি কোনো লিখিতভাবে ত্রিপুরাল্যান্ড দাবিকে সমর্থন করেছিল? বিজেপি বলে আমরা ত্রিপুরাল্যান্ড দাবি সমর্থন করি না, কোনো লিখিত এগ্রিমেন্ট ছিল না। তাহলে সরলমতি উপজাতি লোকদেরকে কে বোকা বানালো? ত্রিপুরা মাথার মূল দাবি হলো গ্রেটার ত্রিপুরাল্যান্ড। বলা হয় ত্রিপুরা মাথা বিজেপি দলের সঙ্গে আঘাত করে তাদের দাবি পূরণের জন্য। যদি বিজেপি গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ডকে সমর্থন না করে, তাহলে কেন বিজেপির সঙ্গে আঘাত? আমাদের প্রশ্ন। ত্রিপুরা মাথার সিংহভাগ সমর্থক বিজেপি দলের বিরুদ্ধে, তাই আলাদা আলাদা করে এবারে নির্বাচনে দাঁড়াচ্ছে এবং প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু এখনো লোকমুখে শোনা যায় ত্রিপুরা মাথা বা ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব কোনো এক গোপন পরিকল্পনা করছে। ত্রিপুরা মাথার নেতৃত্ব বলছে বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা উপজাতি বিরোধী, টিটিএডিসি বিরোধী, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ভালো এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভালো, তাই বিজেপির সঙ্গে এখনো রাজ্য সরকার আঘাত আছে। আমাদের বক্তব্য হলো, টিটিএডিসিতে পরস্পর লড়াই হলেও কে বলবে নির্বাচনের পর আবার এক হয়ে যাবে না ত্রিপুরা মাথা এবং ভারতীয় জনতা পার্টি? এটা আমাদের দাবি। বিজেপি পরিষ্কার করে বলুক এরা 125তম সংবিধান সংশোধন পাস করবে, আর বলো এরা ত্রিপুরাল্যান্ড দেবে না। ত্রিপুরা মাথা বলো এরা তাদের দাবি না মানলে বিজেপির সঙ্গে আঘাত থাকবে না। না হলে বুঝতে হবে মাথার নেতৃত্বে সহজ সরল উপজাতিদের বিভ্রান্ত ও প্রতারণা করছে। ষষ্ঠতম, আমরা চাই ককবরক ভাষা এবং সাহিত্যের প্রকৃত বিকাশ এবং উন্নয়ন। 47 বছর আগে 1979 সালে ককবরক ভাষা রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি পাওয়ার সময় তৎকালীন শিক্ষার হার বা বাংলার উপর সিংহভাগ উপজাতি মানুষের ব্যাপক পরিচিতির কারণে বাংলা হরফে ককবরক লেখা আরম্ভ হয়। কিন্তু এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে এবং হচ্ছে। তাই আমরা চাই সিংহভাগ উপজাতি লোকদের দাবি রোমান হরফে ককবরক রূপায়ণ হওয়ার কোনো অসুবিধা নেই, তবে কোনো মতেই দেবনাগরী হরফে গ্রহণ করা যায় না। সপ্তমত, ত্রিপুরা মাথা পার্টি গত 5 বছর ধরে টিটিএডিসিতে শাসন পরিচালনা করছে, কিন্তু এদের দেওয়া প্রতিশ্রুতি গত 5 বছরে পূরণ হয়নি। এদের প্রতিশ্রুতি ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড চালু করা, টিটিএডিসিতে নিজস্ব 6,000 পুলিশ নিয়োগ, 23,000 পদে নতুন চাকরি, 10,330 শিক্ষকদের জন্য কর্মসংস্থান ইত্যাদি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? কাজের কাজ কিছু হয়নি, বরং পুরানো আমলে খুমুলঙ্গে গড়া যাত্রী নিবাস, সিনেমা হল, পার্ক, পেট্রোল পাম্প ইত্যাদি বেসরকারি লোকদের হাতে বন্ধক দিয়ে দেওয়া হয়েছে। জম্পুই হিলে স্থাপিত টুরিস্ট লজ ও বেসরকারি হাতে বন্ধক হয়ে গেছে বলে জানা গেছে। আমরা শুনি টিটিএডিসিতে ঠিক মতো প্রয়োজনীয় ফান্ড রাজ্য সরকার দিচ্ছে না। আবার রাজ্য সরকার বলছে প্রয়োজনীয় ফান্ড টিটিএডিসিকে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে টিটিএডিসি এলাকা ভালো চলছে না। স্কুলগুলিতে শিক্ষক নেই, স্কুলে ছাত্র নেই, পড়াশোনা লাটে উঠেছে, নতুন প্রজন্ম অনিশ্চিত ভবিষ্যতের পথে। তাছাড়া ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা বা অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা হয়তো বলে লাভ নেই। কাজেই আমরা আর্টিস্টের পক্ষ থেকে আমরা রাজ্যের সমস্ত উপজাতি উপজাতি ভোটারদের কাছে আবেদন রাখছি, তারা যেন সুচিন্তিতভাবে বিচার বিবেচনা করে তাদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে যাতে এডিসিতে একটা
সার্বিক উন্নয়ন ঘটে। আমার তিনটা কথা ছিল। বলতে আপনারা এখন চারজন রয়েছেন, আপনাদের পরিচিতি অপরিচিত সরি, আমি শুরুতেই মানে আমার তো বলা উচিত ছিল। আমি ডাক্তার সত্যরঞ্জন দেববর্মা, রিটায়ার্ড ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস, গফর ত্রিপুরা। আমার ডান দিকে আছেন শ্রী ধীরাজ দেববর্মা, রিটায়ার্ড টিসিএস অফিসার। আমার বাঁদিকে আছেন আপনার সবারই পরিচিত মিস্টার দাদা মোহন জামাতিয়া, রিটায়ার্ড ল সেক্রেটারি, গভর্নর ত্রিপুরা। আছেন বাঁদিকে শ্রী সমীর দেববর্মা, উনি আহ্বায়ক আমাদের এই সংগঠনের। উনি রিটায়ার্ড গ্রামীণ ব্যাংক অফিসার ছিলেন। এই 25-এর যে 13 ডিসেম্বর আপনাদের যে সংগঠনটা তৈরি করেছিলেন, এই সংগঠনের রূপরেখাটা মানে স্ট্রাকচারটা, কারা কারা আছেন এই সংগঠনে, আপনাদের সংগঠনের যে পোর্টফোলিওটা, এটা আমাদের যদি জানিয়ে দেন।